Welcome friends, welcome to my channel Target Next Date। তো আজকে এসেছি একটা নতুন ধরনের ভিডিও, যেটা আপনাদের ডিম্যান্ড ছিল যে লাস্ট যে 12 তারিখে স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট হয়েছে, তো সেই জাজমেন্টের ওপর বেস করে দেখা যাচ্ছে যে ইন সার্ভিসদের রিক্রুটমেন্টের জন্য অনেক কিছু বলা আছে, কিন্তু ফ্রেশার্সদের রিক্রুটমেন্টের জন্য সেরকম কিছু জাজমেন্টে বলা নেই। ঠিক আছে, তো এই নিয়ে আপনাদের মধ্যে বড় সমস্যা, বিশেষ করে ফ্রেশার্সদের মধ্যে, এবং তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন প্রচুর পরিমাণে এসেছে এবং তারা ভাবছে যে হয়তো ইন সার্ভিস যারা রয়েছে তাদেরই চাকরিটা হয়ে গেল এবং আমাদের চাকরি হবে না। তো এর জন্য কিন্তু আমাকে অনেক মেসেজ এবং ফোন আসলো যে দাদা আপনি এর উপর একটা ভিডিও করুন, যে তথ্যগুলো আপনাদের কাছে আছে সেগুলো আমাদেরকে জানান। আপনাদের চাহিদার জন্যই আজকে এই ভিডিও করছি। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে ওই রজনীশ কুমার পান্ডের যে হিয়ারিং 12 তারিখের, তার অর্ডার কপিটা রয়েছে এবং অর্ডার কপিটা সম্পূর্ণভাবে ইন সার্ভিসদের জন্য সমস্তটাই বলা হয়েছে। তার মানে এই নয় যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা হতাশ হয়ে পড়বে। এর পুরোটা বিশ্লেষণ করব, সম্পূর্ণটা আমি বোঝানোর চেষ্টা করব এবং আমার কাছে যেটুকু তথ্য আছে সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিওটার কিছু লোকের ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগবে না তারা ভিডিওটাকে অ্যাভয়েড করবেন, যাদের ভালো লাগবে তারা ভিডিওটাকে দেখবেন। অযথা আজে বাজে কমেন্ট, না জেনে না বুঝে আজে বাজে কমেন্ট যেন না করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এবার বিষয় হচ্ছে আজকের যে জাজমেন্ট, এটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে সম্পূর্ণটাই ইন সার্ভিসদের কত তথ্য আছে, কি আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদেরকে দরকার পড়লে পোস্ট ক্রিয়েট করতে হবে, স্যাংশন ফার্দার পোস্ট টু এনশিওর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সাচ টিচার অন দ্য রেগুলার বেসিস, এইটা বলা আছে। লাস্ট লাইনটাই দেখুন আপনারা বলা আছে, আমি দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। বলছে আচ্ছা একটু আগে থেকে পুরোটাই পড়ছি। অল দ্য স্টেট shall file the additional affidavit within a period of the 4 weeks specifying the number of the special teacher who are the RCI trained and eligible to be appointed, who are the presently working in the contractual basis under them, contractual basis যারা কাজ করছে। Affidavit shall also contain the service condition including the pay scale and consolidated pay and wages being given to them and number of the years they have been working on the contractual basis, and the step if any taken to the regularize their service in imbibing by the spirit of the judgment. Needless to say that they shall also the state number of the sanction post, কতগুলো পোস্ট আছে, if the sanction post are not are lesser the in number, যদি তার সংখ্যাটা কম হয়, then the step taken to sanction the further post to ensure the appointment of such teacher on regular basis। এই কথাটা বলা আছে। নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু আবার 16/4 আছে। তা বুঝতেই পারছেন এটা সম্পূর্ণভাবে ইন সার্ভিসদের জন্য বলা হয়েছে। এবার বিষয় হচ্ছে আপনাদের প্রশ্ন যে এই যে কেসটা হয়েছিল সেটা তো সব মিলিয়েই হয়েছিল, ইন সার্ভিস অফ ফ্রেশার্স, স্পেশাল টিচার রিক্রুটমেন্টের জন্য হয়েছিল। তো 12 তারিখের জাজমেন্টটা কেন শুধুমাত্র ইন সার্ভিসদের পক্ষে এরমভাবে হলো, তো এটা জানতে গেলে আপনাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে একটু। প্রথমত আপনারা জানেন যে ইন সার্ভিস আমাদের রাজ্যে কম বেশি 1050 এরকম হবে, 1000 থেকে 1050 জনের আশেপাশে হবে। আগের সংখ্যাটা 1150-র কাছাকাছি ছিল, তার মধ্যে থেকে কিছু রিটায়ার হয়ে গেছে, কিছু জন প্রাইমারিতে জব পেয়ে গেছে, কিছু অন্য জব পেয়ে গেছে। তো এখন 1000 অ্যারাউন্ডের কাছাকাছি এই সংখ্যাটা আছে এবং তারা বিগত 5-6 মাস আগে যখন আমাদের স্মৃতি ইরানির সঙ্গে ইয়েতে যাওয়া হয়েছিল, দিল্লিতে দুবার যাওয়া হয়েছিল দেখা করার উদ্দেশ্যে, তো তখন কিন্তু ইন সার্ভিসরা একটা কেস ফাইল করেছিল, আইএ ফাইল করেছিল, রজনীশ কুমার পান্ডের সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের দাবিটা ছিল
যে উইদাউট এক্সামিনেশন তাদেরকে রেগুলার বেসিস কোনো স্কুলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। এবং এই নিয়ে তাদের একটা খুব যৌথ সংগঠন আছে, যেটা নার্সের সংগঠনের সঙ্গে কিন্তু নয়। ইন সার্ভিসদের যে সংগঠন আছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আলাদা, নার্সের সংগঠন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আলাদা। ইন সার্ভিসরা কিন্তু যখন কেসটা চলেছিল, যারা ইন সার্ভিসদের যে সংগঠন, তারা কিন্তু নার্সের সংগঠনকে বাইরে থেকে সমর্থন হালকা দিয়েছিল, টাকা পয়সা কিছু দেয়নি, ঠিক আছে? সম্পূর্ণভাবে ফ্রেশার্সরাই কিন্তু এটা চালিয়ে আসছে। কিন্তু যখন এই রায়টা আমাদের হয়ে যায়, আমাদের পক্ষে হয়, রিক্রুটমেন্টের পক্ষে হয়, তখন এই 6 মাস আগে ইন সার্ভিসরা সুপ্রিম কোর্টে গিয়ে প্রায় ওরা 450 জনের কাছাকাছি, বা এর থেকে 2-4 জন বেশি, তারা 5,000 টাকা করে তারা চাঁদা দিয়ে প্রায় তাদের 15 লক্ষ টাকার কাছে ফান্ডিং তৈরি করে, ঠিক আছে? কিছুজন কম বেশি দিয়েছিল, সবাই 5,000 করে দিতে পারেনি, কেউ 3, 4, 5 এরকম দিয়েছিল। তো প্রায় 15 লক্ষ টাকার ফান্ডিং জোগাড় করে প্রায় 6 লক্ষ টাকা উকিলকে দিয়ে আলাদা করে উকিল তাদের পক্ষে বলানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্টে হায়ার করে রেখেছে। মাথায় কিন্তু রাখতে হবে, এটা কিন্তু নাসেব সংগঠনের নয়, এটা আলাদা সংগঠন, যারা কিন্তু এই কেসে আইএ যুক্ত হয়ে সুপ্রিম কোর্টে কেস ফাইল করে তাদের পক্ষে উকিল রেখেছেন এবং তাদের কিছু দাবি সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন। এই বিষয়টা কিন্তু এর মধ্যে কখনো আলোচনা কেউ করেনি, বা খুব কমজন এই বিষয়টা জানে। কয়েকবার মিটিংয়ে এই কথাটা তোলা হয়েছিল আমাদের, তাছাড়া কিন্তু খুব বেশি জন এই বিষয়টা নিয়ে অবগত নয়। এবার বিষয়টা হচ্ছে, ইন সার্ভিসরা প্রায় 6 লক্ষ টাকা দিয়ে উকিল রেখেছে, তা কি করার জন্য? তাদের পক্ষে কথা বলার জন্য। স্বাভাবিক ব্যাপার এটা। আর নাসেব সংগঠনের যে কেসটা চলছে সেটা স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট করার জন্য। স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট করার জন্য অ্যাকর্ডিং টু ইনক্লুসিভ এডুকেশন যে অ্যাক্ট আছে, তার যে সেট আপ আছে, সেইখানে স্পেশাল চাইল্ডদের যে অনুপাত, সেই অনুপাতে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট করার জন্য। আর এদিকে ইন সার্ভিসরা যে কেসটা করে দিয়েছে আলাদা সংগঠন ওয়েস্ট বেঙ্গলে, তারা কিন্তু আইএ ফাইল হয়ে কিন্তু তারা ঢুকে আছে, এবং তাদের যে দাবি, তারা কিন্তু প্রতি হিয়ারিংয়ে তাদের দাবি কিন্তু তারা রাখছে। এর ফলে কি হচ্ছে, এই যে লাস্ট 12 তারিখে যে হিয়ারিংটা হয়েছে আমাদের, সেখানে কিন্তু যে শুধু ইন সার্ভিসদের জন্য হিয়ারিং হয়েছে, ফ্রেশার্সদের জন্য হয়নি, বা আমাদের যে মেন কেস রজনীশ কুমার পান্ডে তার যে হিয়ারিং হয়নি, তা কিন্তু নয়, সমস্তটাই হিয়ারিং হয়েছে। কিন্তু ইন সার্ভিসদের হয়ে পক্ষে, শুধুমাত্র ইন সার্ভিসদের পক্ষে একটা রায় আমরা দেখতে পাচ্ছি। তার কারণ তাদের উকিল তাদের হয়ে কিছু বলেছে, এবং সম্পূর্ণ ম্যাটারটা কিন্তু সেই দিনকে সাম আপ করেননি জজ সাহেব, এবং এর ফলে শুধু একটা পার্টকে ধরে তুলে তাদের জন্য অর্ডারটা হয়েছে। নেক্সট হিয়ারিংয়ে হয়তো আমি দেখতে পারবো যে আবার নেক্সট একটা পার্ট ধরে সেইটাকে নিয়ে কোনো অর্ডার হতে পারে। তো এতে ফ্রেশার্সদের ডিপ্রেশন আসতে পারে যে ইন সার্ভিসরা পেয়ে গেল, আমরা পেলাম না, ডিপ্রেশন এটা আসতে পারে। কিন্তু আমি একটা কথাই তাদেরকে বলবো, তাদের অবশ্য করে, যে তারা ডিপ্রেশনে যেন একদমই না আসে। তার কারণটা হচ্ছে এটা, আমি সংখ্যাতত্ত্ব দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? জানি না কতটা বোঝাতে পারবো, কিন্তু আমি সংখ্যাতত্ত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন ইন সার্ভিস যে আমাদের যে টিচাররা রয়েছে ব্লকে, আমি ধরে নিলাম এখন 1050 জন রয়েছে, এবং এদের মধ্যে বেশিরভাগেরই এজ হয়ে গেছে, ওভার এজ হয়ে গেছে, তার মানে বেশিরভাগেরই বয়স 40 এজের বেশি, এবং তাদের মধ্যে বেশিরভাগেরই পার্সেন্টেজ কম আছে, 40% তারা এই কোর্সগুলো করেছিল, 45 কোর্সগুলো করেছিল। তাদের পক্ষে বর্তমান দিনে দাঁড়িয়ে টেট পাস করাটা একটু কঠিন কাজ। এটা বলবো না যে কেউ টেট পাস করতে পারবে না, যোগ্যতা নেই, এসব না, কিন্তু বয়স যেহেতু হয়ে গেছে, বা তাদের একটা এজে হয়ে গেছে, তাদের পার্সেন্টেজের অনেকের সমস্যা আছে, বেশিরভাগের সমস্যা আছে, সবার নয়, তাদের পক্ষে টেট পাস করাটাও কিন্তু যথেষ্ট কঠিন বর্তমান যুগে দাঁড়িয়ে, বাস্তব কথা এটা। তার জন্য তারা কি করলো, একটা আইএ ফাইল করলো সুপ্রিম কোর্টে যে তাদেরকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট দিতে হবে, এবং হচ্ছে 6 লক্ষ টাকা তারা খরচা করলো, 6 লাখ টাকা তারা খরচা করেছে এখনো পর্যন্ত, তাদের পক্ষে কথা বলার জন্য আলাদা করে উকিল দাঁড় করিয়ে।
এবং এটা কিন্তু নাসেব সংগঠন কিন্তু নয়, এটা নাসেব সংগঠনের সঙ্গে কিসের সঙ্গে যুক্ত হয়ে আলাদা করে তারা খরচা করে উকিল লিখে তাদের পক্ষে কিন্তু বলাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে এবং আরো 3টে স্টেটের থেকে। ঠিক আছে, ইন সার্ভিস আলাদা আইএ ফাইল করে কিন্তু এগুলো তারা তাদের দাবিটা রাখছে। এতে তাদেরকে আমরা বলতে পারি না যে তারা তাদের দাবি রাখতে পারবে না, এটা তা নয়, তারা তাদের দাবি রাখছে। তাহলে এই নয় যে ইন সার্ভিসদের জন্য কিছু হচ্ছে না। কিভাবে? ধরুন রাজ্য সরকার যে হলফনামা জমা দিয়েছে যে 40,000 টোটাল আমাদের স্পেশাল এডুকেটর প্রয়োজন, 40,000 প্রয়োজন। এই রাজ্য সরকার এটা কিন্তু বলেছে, এপিডব্লিউডি জমা দিয়েছে। তাহলে যদি আমাদের 40,000 হয় এবং ফার্স্ট ফেজে আমরা জানি যে 5,300 রিক্রুটমেন্টের ফার্স্ট ফেজের কথা বলেছে আমাদের, 5,300 রিক্রুটমেন্টের কথা বলেছে, কিন্তু আমরা দাবি রেখেছি যেটা মিনিমাম 12 থেকে 15,000 যেন হয়। আমাদের যে লয়ার থাকবেন তিনি এই দাবিটা করবে যে 12 থেকে 15,000, এটা যেটা আমাদের মিটিংয়ে যেটা আমি জানতে পেরেছি যে আমাদের লয়ার এই দাবিটা রাখবে। 5,000কে যেন সম্মতি না দেওয়া হয়, সংখ্যাটা যেন বাড়ে। ঠিক আছে, আমি যদি তর্কের ক্ষেত্রে ধরেও নিই যে 5,300 জন টিচার রিক্রুটমেন্ট হবে ফার্স্ট ফেজে, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম, এবং এটা রাজ্য সরকার বলিয়ে দিয়েছে যে ফার্স্ট ফেজে 5,300 রিক্রুট করবো। এখান থেকে যদি আমি ধরেই নিই যে এইখান থেকে ওদেরকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট দিয়ে দেবে, তাহলে 1,050টা সিট চলে যাবে, ধরে নিলাম আমি তর্কের খাতিরে। অরিজিনাল কিন্তু এখনো বাস্তব কিন্তু এটা বলছে না, বা কোর্টও কিন্তু এটাকে সম্মতি দেয়নি, কোর্টও কিন্তু এটা বলছে না। তাহলে কি হচ্ছে, আমাদের কাছে অ্যাপ্রক্স 4,250টা সিট পড়ে থাকছে। তাহলে এই 4,250টা সিটে কারা লড়বে? শুধু ফ্রেশ ক্যান্ডিডেট। ফ্রেশ ক্যান্ডিডেটরা এই 4,250টা সিটে লড়বে। এটা তো আপনারা মানছেন না? মানছেন না? এটুকু বোঝাতে পারলাম আপনাদের। এবার নেক্সট হিয়ারিং এ যদি ফ্রেশার্সদের দাবিটাকে মেনে নেওয়া হয় এবং তাদের বিষয়টাকে ধরে নেওয়া হয় যে 12,000 রিক্রুটমেন্ট করতে হবে, 12 থেকে 15,000, ঠিক আছে, তাহলে সংখ্যাটা আরো বেড়ে গেল। ইন সার্ভিসদেরকে যদি স্কুলে দিয়েও দেয় তারপরেও একটা বড় অ্যামাউন্ট কিন্তু পড়ে থাকছে, যেখানে কিন্তু শুধুমাত্র ফ্রেশার্সরা সেই যোগ্য। তাহলে এই ভ্যাকান্সিটা কিভাবে ক্রিয়েট হবে? অলরেডি আমাদের সরকার বলে দিয়েছে যে 40,000 ভ্যাকান্সি আছে, ফার্স্ট ফেজে আমরা এইভাবে রিক্রুটমেন্ট করব। তার মানে এই বিপুল ভ্যাকান্সিটা কিন্তু থেকে যাচ্ছে শুধুমাত্র ফ্রেশার্সদের জন্য, এই 40,000। ঠিক আছে, অতএব যারা ফ্রাস্ট্রেশনে ভুগছেন, এবং আমার ভিডিওতে 2 থেকে 3 জন নেগেটিভ কমেন্ট করেছেন, তারা এইটুকু বুঝে নেন, তাদেরকে আমি এইটুকুই বলার চেষ্টা করছি যে যদি আমি ধরে নিলাম জুন মাসের 4 তারিখ পর্যন্ত আছে, ভোট আছে, যদি আমি জুলাই মাসটাও ধরি, জুলাই মাসে যদি অ্যাড বেরোয়, তাহলে পরীক্ষা ম্যাক্সিমাম আগস্টের শেষে বা সেপ্টেম্বরে প্রথমে হবে। আগস্টের শেষে আমরা খুব জোর 1 থেকে 1.5 মাস সময় পাবো, এটা কিন্তু ভেবে নেন, কনফার্ম এটা। 2 মাসের বেশি আপনারা সময় পাবেন না, 2 মাস। ঠিক আছে, এর বেশি কিন্তু আপনারা সময় পাবেন না। অতএব যারা ভাবছেন যে ধুর ও তো রিক্রুটমেন্ট হচ্ছে ওদের জন্য, ওদের দিয়ে হবে, ঠিক আছে, আমাদের জন্য কিছু হয়নি, আমাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে, আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, আমাদেরকে এই করা হয়েছে, ওই করা হয়েছে, এসব যারা ভাবছেন তার একটা কথা মাথায় রাখবেন, আপনাদের ধারণাটা কিন্তু ভুল। কারণ ইন সার্ভিসরা 6 লক্ষ টাকা খরচা করে উকিল লিখেছে তাদের পক্ষে বলার জন্য, অতএব তাদের উকিল তাদের পক্ষে কিছু না কিছু অবশ্যই বলবে। তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করা তারা কিন্তু
চেষ্টা করবে, আমরণ চেষ্টা করবে তাদের সেই দাবিগুলো যেন পূরণ হয়। সেখানে বাধা দেওয়ার মতো আপনিও কেউ নন, আমিও কেউ নই। সুপ্রিম কোর্টটা সবার জন্য খোলা, যে কেউ গিয়ে তার দাবিটা রাখতে পারে। কিন্তু ইন সার্ভিসদের যদি রিক্রুটমেন্টটা করেও ওয়েস্ট বেঙ্গলের সিনারিওটা দেখে, তাহলেও কিন্তু ওই যদি 1000টা সিট আমি ছেড়েও দিই, আর যদি আমাদের দাবিটা যদি মেনে নেয় কোর্ট, যে মিনিমাম যদি 15,000 12-15,000 রিক্রুটমেন্ট হয় ফার্স্ট ফেজে, তাহলে যদি 1000কে আপনি সরিয়েও দেন, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনার প্রচুর সিট পড়ে থাকছে। আর যদি 5,300 ধরেও চলেন, তাহলেও যদি আপনি 1000 সরিয়ে দেন, তাও তো আপনার 4,300 আছে। সেটা কিন্তু ফ্রেশার্সদের জন্য ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজ তো পুরোটাই ফ্রেশার্স। আর একটা কথা মাথায় রাখবেন, এই ডিপ্রেশনে গিয়ে যদি আপনারা পড়াশোনাটা বন্ধ করে দেন, স্পেশাল এডুকেশনের ক্ষেত্রটা কিন্তু সবার কাছে বর্তমানে অজানা। কেউ কিন্তু জানে না যে কি পড়তে হবে না হবে। হট করে যদি টেটের ঘোষণা করে যে টেট হবে, এবং তার 1-2 মাসের মধ্যে যদি টেট পরীক্ষা হয়, যারা আপনারা বাড়িতে বসে বসে শুধু ডিপ্রেশনে ভুগছেন, পড়াশোনাটাকে বাদ দিয়ে দিচ্ছেন, আর লোককে এদিক ওদিক আজে বাজে কথা বলছেন, তারা কিন্তু মাথায় রাখবেন সুযোগটা আপনার কাছে একবারই আসবে। যাদের বয়স একদম বর্ডার লাইনে চলে এসছে, তাদের কিন্তু এই একবারই সুযোগ পাবেন। ঠিক আছে? অতএব আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে হ্যাঁ, আমাকে আজে বাজে বলতে পারেন, আপনাদের ইচ্ছা, এতে আমি কিছু গায়েও মাখবো না। বলতে পারেন আমি নাকি ইন সার্ভিস, আমি নাকি এই করেছি ওই করেছি, সে বলতে পারেন, সে নিয়ে আমার কিছু যায় আসে না। 2-1 জনের কমেন্টও দেখলাম। আর বাকি একটা গ্রুপে 258 জন রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তার মধ্যে 3 জনের নেগেটিভ কমেন্ট আছে, আর বাকি 254 জন 55 জনের কিন্তু পজিটিভ দিক আছে। অতএব আমি 254 জনকে ভাববো, 250 জনের কথাই ভাববো, ওই 2-3 জনের কথা ভেবে আমার খুব একটা লাভ নেই। ঠিক আছে? অতএব আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা পড়াশোনাটা চালিয়ে যান। প্রত্যেকে হয়তো কিছু না কিছু বেসরকারি বা আপনারা কোনো না কোনো জব করেন, কাজ করেন, ব্যবসা করেন। অতএব আপনাদের পড়াশোনা করার টাইমটাও অনেকটা কম। অতএব এই ফাঁকে ফাঁকেই আপনারা কিন্তু নিজেকে প্রিপেয়ার করুন যে টেট পরীক্ষা যে হবেই কনফার্ম। আর টেট পরীক্ষা হলে টেট পরীক্ষা পাস করতেই হবে কিন্তু। যদি পাস করতে না পারেন, সুযোগ কিন্তু একবারই আপনাদের হাতে আসবে। যদি সেই সুযোগটাকে কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু আপনাদেরই কি মাথা চাপড়াতে হবে যে আমি এইসব ভেবে ভেবে পড়াশোনাটা করলাম না, আর তার দরুন আমি টেটটা পাস করতে পারলাম না। দেখা যাবে 1-2 নম্বরে যদি ফেল করেন, তাহলে আরও আফসোস বেশি হবে। আমি আগাম আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু একটু করে হলেও ডিসেবিলিটির ধারণাগুলো নেন। টেট সংক্রান্ত যে কোশ্চেন আনসার হতে পারে, আমার ভিডিওগুলোও দেখতে পারেন। ঠিক আছে? বা আপনি অন্য কোনো বই-টই, ভিডিও আরও অনেক ইউটিউবে প্রচুর চ্যানেল আছে। ঠিক আছে? তো সেগুলোকেও ফলো করে নিজেকে একটু একটু করে প্রিপেয়ার করে আপনারা কিন্তু রাখতে পারেন। এতে কিন্তু লাভ আপনারা পাবেন। এটুকুই আপনাদেরকে বলা ছিল। আর ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য বিশেষ করে বলার আমার, যে আপনারা একদম ডিপ্রেশনে যাবেন না। আর লোকের কথায়, ওই এদিক ওদিক কথায় আপনারা কান দেবেন না। নেক্সট আমরা বিকাশ ভবন আমরা যাব। সেখান থেকে কি আপডেট খবর নিউজ পাচ্ছি, এর আগেও আপনাদের কাছে তুলে দিয়েছি, নেক্সটেও কিন্তু আপনাদের কাছে তুলে দেবো। আর একজন কমেন্ট করেছেন যে বিকাশ ভবনে যাচ্ছি, তার ডকুমেন্টস প্রুফ হ্যানা ত্যানা যেগুলো দিচ্ছি তাকে দিতে হবে। প্রথমত একটা কথা বলে রাখি, আমরা যে বিকাশ ভবন যাচ্ছি, আমরা কয়েকজন যে বিকাশ ভবন যাচ্ছি, আমি দেবব্রত দেবাশিস, যে মেন পিটিশনার আমাদের সুপ্রিম কোর্টের রজনীশ কুমার পান্ডে ফ্রেশার্সদের হয়ে। তো এই যে আমরা কর্মকাণ্ডগুলো করছি, এখানে কিন্তু নাসিব সংগঠনের কোনো কিন্তু সম্মতি নেই। আমরা যখন প্রথম থেকে শুরু করেছিলাম, তো সেখানে কিন্তু নাসিব সংগঠনের সম্মতি নেই। আমরা যাওয়ার পর সংগঠন থেকে সেটাকে বলেছিল হ্যাঁ, তাহলে এখন যে কাজগুলো হচ্ছে ভালো হচ্ছে। আর একটা কথা বলেছি, এই সংগঠন এই যে কাজগুলো করছি আমরা, এর জন্য যে অর্থ খরচ হচ্ছে, তার একটা পয়সা কিন্তু আমি কানা করি, একটা পয়সা কিন্তু কখনো কিন্তু কারোর কাছ থেকে নিইনি, কোনো সংগঠনের কাছ থেকে নিইনি, এই সংগঠনের কাছ থেকেও নিইনি। সম্পূর্ণটা আমি নিজের পকেট থেকে খরচা করি। অর্থাৎ কেউ যদি বলেন যে আমাকে এইটা দেখান, ওটা দেখান, প্রুফ দেখান, আমি কিন্তু তার কোনোভাবেই দায়বদ্ধ নয় আপনাদেরকে ওই মাথা বিক্রি করে দেওয়া যে আমাকে প্রুফ দেখাতে আমি বাধ্য। আর যদি একান্তই আপনার প্রুফ দেখতে ইচ্ছা করে, আমার বাড়িতে চলে আসবেন, আমি দেখিয়ে দেবো। বাড়িতে নেমন্তন্ন থাকলো, চা, খাবার, টিফিন, সমস্ত কিছুর জন্য আপনাদের নিমন্ত্রণ থাকলো, এবং ডকুমেন্টসও দেখিয়ে দেবো। কিন্তু আজে বাজে কমেন্ট করবেন না। আর একটা বিষয়, আমরা যদি এ মাসে আবার যাই বিকাশ ভবন, আপডেট খবর কি আসছে
অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটা পুরোটা দেখুন এবং যদি মনে হয় যে এটা তথ্যগুলো উপকারী তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন। আর লাস্টেও আরেকবার বলছি, যারা ফ্রেশার্সরা আছে তোমরা পড়াশোনা করো, নিজেদেরকে প্রিপেয়ার করো যাতে টেটটা পাস করতে পারো। নিজেকে সেইটুকু এবিলিটি তার তোমাদের মধ্যে কিন্তু তৈরি করে নাও, যাতে যদি স্পেশাল এডুকেশনের টেট হয় তাহলে যেন সেই প্রথমবারের টেটেই নিজেরা সেই টেটটাকে ক্র্যাক করতে পারো। নাহলে কিন্তু দেখবা এই লোকেদের কথা শুনবে, ডিপ্রেশনে যাবে, পড়াশোনা ছেড়ে দেবে এবং তারপর যখন হট করে টেট হবে পাস করতে পারবে না। যদি প্রাইমারি আগের দুটো টেট দেখো, দুটো টেটে কিন্তু একই কাজ ঘটলো। 17 সালের টেটে পাস করলো কতজন? 2.5 লক্ষ পরীক্ষার্থী, 2,40,000 পরীক্ষার্থী পাস করলো কতজন? 9,000 জন। এই টেটেও কিন্তু তাই অবস্থা হবে, এই যেটা হয়ে গেছে 23 সালে। 22 সালের টেটেও কিন্তু একই কেস, একই ব্যাপার হলো। আর এটা তো তাই হবে। হঠাৎ করে পরীক্ষা হলো, 1.5-2 মাসের মাথায় এক্সাম হলো এবং পাসের পার্সেন্টেজ কিন্তু খুব কম। স্পেশাল টেটের ক্ষেত্রে কিন্তু একই, আপনাদের কাছে সিট ভ্যাকান্সি থাকবে প্রচুর, টেট ফেল হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা চাকরিটা পাবেন না। অতএব নিজেদেরকে কিন্তু বাড়িতে বসে অবশ্যই প্রিপেয়ার করুন, নিজেদেরকে তৈরি করুন, যাতে যেভাবেই হোক টেট কিন্তু আপনাদেরকে পাস করতেই হবে। আর এই কত ভ্যাকান্সি হবে না হবে এটা ছেড়ে দিন না উকিলদের উপরে, দেখা যাক না কত কি আছে। আর লোকের কথা এত কান দিচ্ছেন কেন? ওরও কথা এত কান দিচ্ছেন কেন? অত কান দেবেন না। আর ইন সার্ভিসরা তো তাদের বোঝার চেষ্টা করবেই। তাহলে ফ্রেশার্সরা কি বসে আছে নাকি? ফ্রেশার্সরা কি কিছু করবে না? যদিও বা ফ্রেশার্সদের মধ্যে ইউনিটিটা অনেকটা কম। তারা ভাবে এ করবে ও করবে, আমার যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে ওই হোয়াটসঅ্যাপ ফেসবুকে খবর নেয়, এটাও আমি জানি। কিন্তু আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন যেগুলো বললাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বিশেষ কিছু বলার নেই। সকলকে ধন্যবাদ, নমস্কার।